অর্ক, কি হলো আপনাদের? শেষে মোহন ভাগবতকে সহায় করে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে হচ্ছে। কোথাও তো একটা দান ছেড়ে দিচ্ছেন মনে হচ্ছে আপনার। মানে আমাদের কাউকে বিরোধিতা করতে হবে কেন? মানে সিচুয়েশনটা হচ্ছে যে মোহন ভাগবত যে অর্গানাইজেশনের প্রধান, যে অর্গানাইজেশনের থেকে একজন মহামন্ত্রী বিজেপিকে দেওয়া হয় এতদিন ধরে আমরা তাই জানি, সেই অর্গানাইজেশনের প্রধানকে রাজধর্মের কথা বলতে হচ্ছে, যেটা গোদ্রা রাইটসের সময়। রাজধর্ম শব্দটা ব্যবহার করেননি তো? আর কি বলবেন? না না, ব্যবহার করেননি। আর কি বলবেন? রাজধর্ম কথাটা এর থেকে বেশি আর রাজধর্ম নিয়ে কি বলবেন উনি? উনি যা বলেছেন তার মানে হচ্ছে যে সরকার যেন রাজধর্ম পালন করতে বিচ্যুতি না ঘটায়। এই রাজধর্ম পালন করার কথা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, এবং সেটা কিন্তু রাজধর্ম পালনের জন্য বলেননি। সেটা একজন প্রশাসনিক প্রধান বলেছিলেন। আমার মনে হয় যে অটল বিহারী বাজপেয়ী ভাগবতের কথা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য প্রযুক্ত হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় বা এই দেশের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য নয়। এটা একটু আমাকে বুঝিয়ে। না, মানে আপনি বলছেন যে মোহন ভাগবতের হঠাৎ মনে হয়েছে যে বাকি বিজেপি যে দলের প্রধানরা আছেন বিভিন্ন রাজ্যে, তাদেরকে ওনার অ্যাডভাইস করার দরকার হয়েছে। মানে ওনার কি এখন অন্য দলদের সঙ্গে কোনো অ্যাডভাইস করার জন্য বলেননি? উনি নাগপুরের আরএসএস এর একটি অনুষ্ঠানে দেখুন, এটা সেখান থেকে যে কেউ অ্যাডভাইস হতে পারে। আপনাদের কেন মনে হচ্ছে শুধু মোদিকে অ্যাডভাইস করার জন্য বলছে? দেখুন, এটা খুব পরিষ্কার, এবং এটা আমি জানি না কেউ বলবে কিনা প্রকাশ্যে, বা আমার বলার পরে কি রিয়াকশন হবে আমার বিরুদ্ধে আমি তাও জানি না। কিন্তু 240টা আসন বিজেপি যে পেয়েছে, তার জন্য তো আমার মনে হয় ভারতের হিন্দুদের একবার আরএসএস কে সম্বর্ধনা দেওয়া উচিত। ভারতের হিন্দুরা তো আরএসএসকে সম্বর্ধনা দিতে বাধ্য, কারণ কি যেই আরএসএসকে জেপি নাড্ডা সাহেব বলে দিলেন যে আমরা এখন সক্ষম, আমাদের আর আরএসএস এর প্রয়োজনীয়তা নেই, সেই আরএসএস তো যা করার তাই করেছে। কি করেছে? মানে আপনারা গণতন্ত্র নিজেরা যে কারণে তৈরি হয়েছিল বলে তারা মনে করতো, সেখান থেকে তারা তো বিচ্যুতি ঘটিয়ে একটা অন্য দিকে চলে যাচ্ছিল, হয়তো সেখান থেকে তারা ফেরত চলে এসছে, তারা ভারতের সংবিধানে ফেরত এসছে। আচ্ছা, এটা তো আরএসএস বিজেপির কথা, কিন্তু আমি বলছি একেবারে গণতন্ত্র আর সংবিধানের গোড়ার কথাটা, যে কথাটা মোহন ভাগবত বলছেন যে বিরোধী নয় প্রতিপক্ষ। অ্যাবসলিউটলি তাই তো? কেন বলা হবে? তাহলে এই রাজ্যে এত আক্রমণ কেন বিজেপি নেতাকর্মীদের উপরে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না কেন, বয়কট করলেন কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না, তার কারণ হচ্ছে এটা প্রথম ভারতের ইতিহাসের, এটা প্রথম নির্বাচন যেই নির্বাচনের পরে, মানে যে কোনো নির্বাচনের সফলতা বা বিফলতা, আমার মানে আমি একদম ক্যাটেগরিক্যালি বলতে পারি, গতকাল আমি একটা অনুষ্ঠান দেখছিলাম একটি অন্য চ্যানেলে, সেখানে সজল ঘোষ ছিলেন, বরানগরে বিজেপির প্রার্থী। তিনি এক প্রকার স্বীকার করেন, মানে কোট আনকোট স্বীকার করেন, আমি চ্যানেলের নামটা বলছি না কারণ অন্য চ্যানেলে আছি, দেখছি, তিনি কোট আনকোট স্বীকার করেন যে পশ্চিমবাংলায় বিজেপির একটি ভরাডুবি হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে, এর দায়িত্ব নেওয়ার জন্য একটি বিজেপির নেতাও প্রেস কনফারেন্সে বলেননি যে এই দায় আমার। আজকে 10 বছর ধরে একক সংখ্যাগরিষ্ঠ থাকা একটা দল, তারা 240-এ নেমে এসছে, একক সংখ্যাগরিষ্ঠতা তারা 32টি আসনের জন্য হারিয়েছে। একজন লোককেও পাওয়া গেল না যে এসে বলল যে এটা কোনো কারণে আমাদের ভুল, বরঞ্চ যে সর্বভারতীয় সভাপতি তাকে মন্ত্রী করে ফেরত নিয়ে আসা হলো। তার মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে বিজেপি বা নরেন্দ্র মোদী। কারণ এটা আমি বিশ্বাস করি না যে বিজেপির যে 240 জন লোকসভার সাংসদ আর বোধহয় 117 জন রাজ্যসভার সাংসদ, এই টোটাল এতজন সাংসদের মধ্যে নরেন্দ্র মোদীর ব্যতিক্রমে আর একটি লোকও ছিল না যে এই জোট সরকারের প্রধান হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারে। নিশ্চয়ই ছিল, কিন্তু সেইটাকে অ্যাভিনিউটাই খুঁজতে দেওয়া গেল না। কি বলা হলো, কেউ দায়িত্ব নিল না, এমন একটা ইমেজ পুট আপ করার চেষ্টা করা হলো যে যেন সব ঠিক আছে, এটাই হওয়ার ছিল, এটাই প্রত্যাশিত। যদি এটাই প্রত্যাশিত হবে তাহলে মোদী সরকার থেকে এনডিএ সরকার হলো কেন? যদি এটাই প্রত্যাশিত হবে তাহলে মোদী কি গ্যারেন্টিটা আচমকা 4 পেও, মানে 3 পেও থেকে 2 পেও হয়ে গেল কেন? বাকিদের সমর্থন লাগছে কেন? আজকের দিনে দাঁড়িয়ে যে এজেন্ডায় নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করেছিলেন, সেটা তো রিজেক্টেড। সেই রিজেকশনের দায়িত্ব নেওয়ার সৎসাহস ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই, এটা খুব দুঃখজনক। আমি শারদবাবুর কাছে যাই। প্রথমে ভারতীয় জনতা পার্টির জায়গা থেকে জিজ্ঞাসা করি, উনি বেশিরভাগ কথা ভারতীয় জনতা পার্টি প্রসঙ্গে বলেছেন, তাই শারদবাবু আপনার কাছে এলাম। তারপর আমি জ্যেষ্ঠবাবু এবং নিশীথবাবুর কাছে নিশ্চিতভাবে যাব, কারণ আরএসএস প্রসঙ্গে উনি কিছু কথা বলছেন, সেগুলোতে ওরা কি মত প্রকাশ করেন গবেষক হিসেবে। প্রথম কথা বলি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক অর্গানাইজেশন, কখনো ভাবলে চলবে না সেটা রাজনৈতিক দল। সুতরাং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের
মাননীয় পরম পূজনীয় সৎসঙ্গ চালক যে কথাগুলো বলেছেন সেটা সমগ্র ভারতের সমাজের জন্যই বলা। এটা কখনো ভাবলে চলবে না যে একটি সামান্য রাজনৈতিক দলের জন্য বলা, কোনো রাজনৈতিক দলের জন্য বলা নয়। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বিভিন্ন ক্রীড়ার প্রতিযোগিতায় একজন আরেকজনের সঙ্গে লড়ে, তাকে আমরা কখনো বিরোধী বলি কি বলি না, আমরা সবসময় বলি সে প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষ এবং সেই ক্রীড়ার লড়াইতে অনেক সময় দেখি একজন বিজয়ী হয় এবং আরেকজন হার মেনে নেয়, কিন্তু সেই বিজয় এবং হারের পরবর্তী কোথাও দেখা গেছে যে এক অন্যকে মারধর করে? দেখা যায়নি। তারপরে একটা ট্রফি বা কাপ বা কোনো রকম শিল্ড বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়, সেখানে কখনো কোথাও দেখা গেছে যে যে প্রতিপক্ষ ছিল, যারা হেরে গেছে, সেই বিজয় ভিক্টরি সেরিমনিতে তারা ছেড়ে চলে যায়? আসে না, না আসে। আমাদের এই লোকতন্ত্রের যে পুজো হলো বা লোকতন্ত্রের তৃণমূলের ভাসানো যে খেলা হলো, যদিও আমি সেটা মনে করি না, আমি মনে করি আজকে আমাদের লোকসভা একটি আমার কাছে মন্দির এবং এই লোকসভার নির্বাচন একটি আমার কাছে ধর্মীয় পুজো হিসেবেই আমরা দেখি। আমরা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী একটি দল এবং এই দল এটাকে কখনো খেলায় বিষয় দেখে না। এটা হচ্ছে ভারতবর্ষের জনসাধারণের বিরাট একটি পুজো এবং এই অনুষ্ঠানে এই মন্দিরে কারা কারা পূজারী হবে, যারা সংবিধান রক্ষার পূজারী, তাদেরই নির্বাচন হলো। এই অনুষ্ঠানে কেউ যদি না যায়, এর থেকে বড় অ্যারোগেন্স বা ঔদ্ধত্য হতে পারে না। তার মানে সে সংবিধান মানে না। এই ঔদ্ধত্য কোথায় গিয়ে পৌঁছেছে যখন দেখি একজন বিরোধী নেত্রী বারবার ভারতের প্রধানমন্ত্রীকে তুইতুকারি করেন, একজন বিরোধী নেত্রী বারবার এই ঔদ্ধত্যের জন্য আরেকজন গৃহমন্ত্রীকে তুইতুকারি করে। ভারত নয়, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় সভাপতি তাকে তুইতুকারি করেন, তার নামকরণ করেন হাড্ডা নাড্ডা গাড্ডা হিসেবে। এটাই হচ্ছে ঔদ্ধত্য। আজকে মাননীয় সৎসঙ্গ চালকজি কিন্তু সবাইয়ের জন্য এই প্রস্তাব রেখেছেন, সবাইকে এই জিনিসটা মেনে নিতে বলছেন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ঔদ্ধত্য কিন্তু ভালো না এবং আমরা স্রেফ প্রতিপক্ষ, আমরা বিরোধী নই। আমাদের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো রকম নীতির লড়াই হতে পারে, কিন্তু তার মানে এই নয় সেই নীতির লড়াইটা আলটিমেটলি দৈহিক লড়াইতে গিয়ে পৌঁছবে এবং সেখানে সামান্য আতিথেয়তা ভদ্রতা খর্ব করা হবে। এটা কিন্তু মোহনজি বলেননি এবং সৎসঙ্গ চালকের এই জিনিসটাই সবার জন্য কিন্তু সবার জন্য প্রযুক্ত, কিন্তু অর্করা মানতে রাজি নন। তারা বলছেন যে এটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য প্রযুক্ত। অর্ক হাত তুলছিলেন মাঝখানে, আমি আরেকবার বোঝার চেষ্টা করবো কেন না বুঝতেই পারছি না, এই সমস্যাটাই বুঝতে পারছি না। মানে একটা আরএসএস কে নিয়ে কুৎসা করলো এই নির্বাচন, তার আগে এক্ষুনি এটা তো বলেছেন, এই পার্টটা এড়িয়ে যাচ্ছেন কেন? শুনুন, আরএসএস কে ভরসা করে বিজেপি নির্বাচনে নেমেছিল, কি হয়েছে কুৎসা বিজেপি করেছে কি? আরএসএস কে ব্যবহার করার চেষ্টা করেছে। আজকে বিজেপির মুখপাত্র বলছেন যে আরএসএস একটি সামাজিক সংগঠন, তারা কোন রকম ভাবে কোনো রাজনৈতিক সংগঠন নয়। আর যখন বিজেপি এবং হবেও না, ভেরি গুড, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো প্রচারের সময় ছিল না, এই অ্যাঙ্গেলটা তো প্রচার করার সময় ছিল না। সময় তো বারবার বলা হয়েছে যে আরএসএস থাকবে, আরএসএস আছে। আপনি একটা সিম্পল কথা ভাবুন, বিজেপির মুখপাত্র নিরুপায়ভাবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আরএসএসকে রাজনৈতিক প্রেক্ষাপটে নিরুপায় হয়ে টেনে এনেছেন, বারংবার গালিগালাজ করেছেন বারংবার। হঠাৎ আজকে তিনি বলতে যদি শুরু করেন আমি আরএসএসকে সম্মান করি, সেটা হবে না। বারবার আমরা দেখেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে আমি যেটাতে খুব আতঙ্কিত হয়ে পড়ছি এবং বারবার দেখেছি ওনার জনতা পার্টির মুখপাত্র যখন নির্বাচন সম্পর্কে কথা বলছেন, কিসের নির্বাচন? লোকসভার নির্বাচন। লোকসভাটা কি দিয়ে তৈরি হচ্ছে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দিয়ে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি বলছে? যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে একদম ক্যাটাগরিক যে ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। এখন আপনারা বলবেন না, সেকুলারটা প্রথম থেকে ছিল না, আমরা মেনে নেব না, সেকুলার দরকার নেই, এসব ইত্যাদি কথা বলবেন, খুব ভালো কথা বলবেন, তাতে কোনো আপত্তি নেই। শব্দটা কবে এসেছে অর্কবাবু আপনি জানেন? তাই তো আমি প্রথমেই বলে দিলাম যে আপনারা সেকুলারটা মানবেন না, তাই আমি আগে থেকে ঢোকানো হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মুখপাত্র কি বলছেন? বলছেন নির্বাচন একটা পুজো, আর নির্বাচনে যারা পার্টিসিপেট করছে তারা হচ্ছে একটা পূজারী। এই দল, যে দলের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে আমরা
ধর্মের ভিত্তিতে রাজনীতি করব, আমরা ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি করব, আমরা ধর্ম নিয়ে চিন্তা করব, রাজনীতিতে তাহলে তো কোনো সমস্যা। ধর্ম নেই। ভারত কেন কি মনে রাখতে কারণে হবে। অর্ক এক মিনিট আমি জিষ্টুবাবুর কাছে আসবো। শারদাবাবু এক মিনিট আমি জিষ্টুবাবুর মানে কাছে আসবো। যখন ডাক্তারবাবু আপনার কাছে কোনো পেশেন্ট যায়, আপনি তাকে অর্ক ডেকে বোধহয়- জিজ্ঞেস করেন আপনি হিন্দু মুসলমান না খ্রিস্টান, এ আবার কি? ভিত্তিতে রাজনীতি হয় না, ধর্মের না, এই তাহলে পুজো আপনি করার বললেন এক এক করে, এক এক এই করে। নির্বাচন একটি পুজো, এক এক করে। আপনি বললেন এই অর্ক- নির্বাচনে যারা পার্টিসিপেট এক এক করে। করেছে তারা পূজারী। এক এক কেন? করে, এক এক করে। একমাত্র হিন্দু ধর্মই বোঝে। না, শারদাবাবু আমার এক মিনিট, মনে হয়- এক মিনিট, শারদাবাবু আমার এক মিনিট, মনে হয় এক মিনিট। ধর্ম আর অর্ক। রাজনীতিটা এবারে আলাদা করার সময় এসছে। উত্তরপ্রদেশের অযোধ্যার মানুষ আপনাদের এটা আচ্ছা বার্তা দিয়েছে অর্ক যে এবারে ধর্ম ছাড়ুন। অর্ক ধর্ম নিয়ে এত অ্যালার্জির মধ্যে আমি একটা কথা শুধু একটু মনে করার চেষ্টা করছি যে কোনো এই দেশে allergy নেই, না, না, আমি ভীষণ না, ধর্মপ্রাণ, না, শুনুন না। কিন্তু আমার ধর্মটা আমার কাছে, আমার ঠাকুর ঘরে, খুব ভালো কথা, রাস্তায় নয়। না, খুব ভালো কথা, রাস্তাতে নয়, কিন্তু তা সত্ত্বেও অর্ক আমি জানি না, আমি অনেক অন্য ধর্মের মানুষকে আমি নির্দিষ্ট করে নাম দিচ্ছি না তাদের। শারদাবাবু এক মিনিট আমি জিষ্টুবাবুর কাছে যদি রাস্তাটাই না থাকে তাহলে রেড রোডের ওপর ঈদের যে অনুষ্ঠান না, এবং শারদাবাবু, নামাজ আমি একটু জিষ্টুবাবুর কাছে যাই, মুখ্যমন্ত্রী please। যান কেন? আমি একটু- উত্তরটা আমি চাইবো তৃণমূলের কাছে। ঠিক। ধর্মকে যাবে না। রাস্তায় কে এনেছে? আজকে মুখ্যমন্ত্রীকে মানে বারবার মুখ্যমন্ত্রীকে দেখেছি। না, না, এক এক করে, শারদাবাবু, মুখ্যমন্ত্রী যাবে না। শুনুন, জিষ্টুবাবুর কাছে যাই। সারা পশ্চিম শারদাবাবু, বাংলায় দেখেছি তৃণমূল একের পর এক কংগ্রেসের একের পর এক নেতারা দুর্গা পুজো, দুর্গা পুজোর জন্য, কালী পুজোর জন্য যে কাজ করে তার সিকিভাগ আপনারা করতে পারেন না। বারংবার সংখ্যালঘুদের কাছে কাছে মাথা নত করেছে, বারংবার গেছে ঈদগাতে, বারংবার গেছে উদ্বার শরীফের কার্নিভাল হয় সেটা দেখতে পান না। আপনারা শুধু রেড রোডে মুসলমানদের কোনো অনুষ্ঠান দেখতে পান। সংখ্যালঘুদেরকে এটা হওয়া উচিত না। আমার মনে হয় যে বলছি, শোনা যাবে না এভাবে, please, মানুষ শুনতে পাবেন না। একটা অর্ক, সাইকোলজিক্যাল অর্ক। টিম দরকার অর্ক। যারা বিজেপির সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করবে, এটা আচ্ছা প্রয়োজনীয়। আচ্ছা সেটা বিজেপি বুঝবে, কিন্তু আমার শুধু একটাই কথা, যে দেশে সিদ্ধিদাতা বলে পূজিত হন যে দেবতা, তার নাম গণেশ, মানে গণের অর্থাৎ জনতার ঈশ্বর, সে দেশে গণতন্ত্রকে পুজো মনে করলে সমস্যা কোথায়, সংসদকে পুজো মনে করলে সমস্যা কোথায়, ওর কথা বলতে পারবেন কোথায় সমস্যা, কিন্তু আমি আমি জিষ্টুবাবুর কাছে আসি। 1947 থেকে প্রথমবার না, না, একটা please। ক্যাবিনেট যেখানে একটি ধর্ম বাদ। আচ্ছা এটাই এক সমস্যা। মিনিট